আজ আপনারা শুনবেন সুদীপ্ত কাহালির কাহিনী অবলম্বনে পিশাচ তর্পণ। পেশায় একজন আইনজীবী হলেও লেখকের সাহিত্য জগতের সাথে পরিচয় কৈশোর থেকেই ওনার পিতার প্রেরণায়। নাট্যকার বা স্ক্রিপ্ট রাইটার হিসাবে সমাজের অসহায় মানুষের কথা বারংবার তার লেখনীতে জায়গা করে নিয়েছে। ভৌতিক সাহিত্যের ক্ষেত্রেও তিনি প্রথাসিদ্ধতার বাইরে আসার চেষ্টা করেছেন সবসময়। লেখকের লেখনীতে বারংবার ফুটে উঠেছে তার স্বঘোষিত গুরুদেব মানবেন্দ্র পালের লেখার জাদু। আজকের গল্পটি নেওয়া হয়েছে 2020 সালের বইমেলায় বিভা পাবলিকেশনের হাত ধরে প্রকাশিত লোহিত সাগরের শয়তান এই বইটি থেকে। পিশাচ তর্পণ। মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ভরাট গলার চণ্ডীপাঠ শুনতে শুনতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে অতীন। বাইরে তখন হালকা একটা শীতের আমেজ। এবার দুর্গাপুজো বেশ খানিকটা দেরিতেই পড়েছে। তুষার তখনও পাশের বিছানায় নাক ডাকছে। এই তুষার, চা করবো? খেলে হতো। কথা বলতে বলতেই আবার পাশ ফিরে শোয় তুষার। অতীন মহুলবনি হাই স্কুলের বাংলার শিক্ষক। 2 বছর আগে স্কুল সার্ভিসের পরীক্ষায় পাশ করে তার গতি হয়েছে এই পাণ্ডব বর্জিত গায়ের স্কুলে। প্রথম বছর খুব চেষ্টা করেছিল মিউচুয়াল ট্রান্সফার নেওয়ার, তবে লাভ হয়নি কোনো। তাই অগত্যা স্কুল থেকে মাইল 2 দূরে রাজগ্রামে একটা ঘর ভাড়া নিয়ে প্রায় দ্বীপান্তরবাসী হয়েই দিন কাটাচ্ছিল সে। তুষারের সাথে পরিচয়ের পর সে খানিকটা বাঁচার রসদ পায়। তুষার কাটাপাড়া 2 নম্বর ব্লকের বিডিও হয়ে এসেছে, অতীনের সমবয়সী। একটা প্রজেক্টের কাজে মহুলবনি এসে অতীনের সাথে তার পরিচয় হয়। ভাব জমতে সময় লাগেনি, লাগার কথাও নয়, কারণ দুইজনই শিক্ষিত, উচ্চপদস্থ। সাধারণত পুরুষ মানুষের বন্ধুত্বের মধ্যে বাধা হতে পারে একমাত্র ইগো, সেটা ওদের কারোর মধ্যেই ছিল না। তাছাড়া জনবিরল আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে চাকরি করতে এসে তুষারেরও প্রয়োজন ছিল একটা ঘর, সমবয়স্ক একজন বন্ধু। কাজেই 2 4 হতে সময় লাগেনি বেশি দিন। খরচটাও কমেছে অনেক, সেই সাথে বন্ধু প্রীতিটাও তাদের মধ্যে বেশ গাঢ় হয়েছে। এই শালা, উঠবি নাকি গায়ে গরম জল ঢালবো? অতীনের জ্বালায় না উঠে পারে না তুষার। কোনো রকমে ধুমায়িত চাটি গলাধকরণ করে তাকে বেরোতে হবে। গত বছর মহালয়ার আগের দিনই সে বাড়ি চলে গিয়েছিল, তাই সেখানেই তর্পণ করেছিল। কিন্তু এবার সেই সুযোগ হয়নি। ভোর ভোর কাজটি না সারতে পারলে কোচিং ক্লাসে পৌঁছাতে দেরি হয়ে যাবে, এই ভেবে অনভ্যস্ত কাঁচা হাতে ধুতিটা কোনো রকম গায়ে জড়িয়ে অতীন বাইক স্টার্ট দেয়। তুষারের বাবা মা দুজনেই জীবিত, কাজেই তর্পণে যাবার দায় তার নেই। আপদরূপী বন্ধুটি বিদায়ের পর তুষার আবার দরজা বন্ধ করে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। জায়গাটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া। জঙ্গল আর রুক্ষ ধুধু প্রান্তর হয়ে রাস্তাটি বুড়িছড়ার জঙ্গল পেরিয়ে চলে গিয়েছে ঝাড়খণ্ডে। আকাশ তখন সবেমাত্র ফিকে হতে শুরু করেছে। হেডলাইট জ্বালিয়ে 60-এর ওপরেই বাইক চলছিল অতীনের। আর খানিক দূরে কংসাবতী নদীর এক শাখা নদী তীরেই তর্পণ করে এখানকার মানুষ। আগেভাগেই সেটা জেনে নিয়েছিল অতীন। কংসাবতীর সেই শাখা নদীর দিকে যাবার রাস্তাটি খানিক দূরে এসে 2 ভাগ হয়েছে। কোন রাস্তায় সে যাবে একটু ধন্ধের মধ্যে পড়ল অতীন। কোন দিকে গেলেই যে সঠিক পথে যাওয়া যাবে সেটি জানার জন্য আশেপাশে কারোর দেখা সে পেল না। আন্দাজে তাই ডান দিকের রাস্তাটি ধরেই খানিকটা এগিয়ে এসে বাইকটি স্ট্যান্ড করল। তারপর নদীর পাড় ধরে সে হাঁটতে থাকল। অবশ্য কল্পনার সাথে জায়গাটির কোনো মিলই খুঁজে পায়নি অতীন।
সে ভেবেছিল নদী তীরে হয়তো অনেক তর্পণার্থী মানুষদের দেখা মিলবে, কিন্তু আদতে তেমনটি কিছু হয়নি। উল্টে চারিদিক যেন একটু বেশি শুনশান বলে মনে হচ্ছিল অতীনের। কোথাও কোনো দিকে একটি মানুষও তার দৃষ্টিগোচর হচ্ছিল না। এমন সময় তর্পণ করবেন সম্মতি ফেরে অতীনের। এমন একটি কণ্ঠস্বর শুনে প্রথমে সে খানিকটা চমকে ওঠে, তারপর ভাবটিকে সামলে নিয়ে বলে, হ্যাঁ মানে আমার সাথে আসুন। পৈতেধারী এক রোগা লম্বা ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে তার সামনে। গলার আওয়াজটি যেন একটু অস্বাভাবিক ঠেকল অতীনের কাছে, কিন্তু সেই কণ্ঠস্বরের সম্মোহনী শক্তিকে অস্বীকার করার ক্ষমতা অতীনের কাছে ছিল না। অগত্যা অতীন ব্রাহ্মণটির পিছু পিছু চলল। নির্দিষ্ট স্থানে পৌঁছে কুশের আংটি অনামিকায় ধারণ করে কুশিতে তিল জল নিয়ে ব্রাহ্মণের বলা মন্ত্রগুলো সে উচ্চারণ করে। অতীনের বাবা মারা গিয়েছে বহু বছর। এত বছরে মন্ত্রগুলো তার প্রায় মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু এই কি, আজ যেন মন্ত্রগুলি একটু অন্যরকম শোনাচ্ছে। এটা কি করে সম্ভব? प्रेतरम अनिष्टा केतु नक्षत्रस्य महापिशाच तृप्ततामेतं सतील गंगादाकं तमय स्वधा। একই মন্ত্র সে পাঠ করছে। মন্ত্র পাঠ করে কুশির জলটি নদীতে ঢালতেই কেমন একটা পাশবিক উল্লাস তার মধ্যে ভর করে। এমন কেন হচ্ছে তার কারণ খুঁজে পায় না অতীন। তর্পণ শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিতে ধুতির কোচর থেকে 50টি টাকা বের করে সে, কিন্তু হাত নেড়ে সেটি নিতে অস্বীকার করে ব্রাহ্মণ। পূর্ব দিকে পদব্রজে ঠিক 12 পা এগোলে যে বস্তুটির দেখা পাবেন সেইটা আমাকে দক্ষিণা রূপে প্রদান করবেন। ব্রাহ্মণ ঠিক কী বলতে চাইছে বুঝতে পারে না অতীন। সে এগিয়ে যায় এক এক করে 12 পা। এমন সময় কোনো একটি শক্ত জিনিসে পা ঠেকায় সে মাটির দিকে ফেরে। ভোরের আলো তখন ফুটেছে অনেকটাই। সেই আলোতে বালির মধ্যে বস্তুটি দেখে তার সারা শরীরে একটা শিহরণ খেলে যায়। কোনো এক অজানা প্রাণীর কঙ্কাল পড়ে আছে মাটিতে। তবে কি এটিই ব্রাহ্মণের দক্ষিণা? অতীনের কপালে ভাঁজ পড়ে। সে কিছুতেই ভেবে উঠতে পারে না একটি কঙ্কাল কিভাবে ব্রাহ্মণের দক্ষিণা হতে পারে। আর কিছু ভাববার আগেই সেই ব্রাহ্মণ এসে দাঁড়ায় অতীনের সামনে। অতীন হয়তো নিজের অজান্তেই সেই কঙ্কালটি তুলে দেয় সেই ব্রাহ্মণের হাতে। তারপর কঙ্কালটি হাতে নিয়ে সে হাঁটতে হাঁটতে দূরে নদীর বাঁকে অদৃশ্য হয়ে যায়। কোচিং ক্লাস সেরে অতীনের ফিরতে যে দেরি হবে তা জানাই ছিল তুষারের, তাই সকাল সকাল বাজারটি সেরে ফেলে সে। তর্পণ সেরে এসে আজ অতীন ভাত খাবে না। আজ তাই দুপুরের মেনু লুচি, আলুর দম আর সুজি। কাজের মাসি দুপুরের মধ্যে এসেই সমস্ত রান্না করে দিয়ে গিয়েছে। এখন 3টে বাজে। অতীনের কিন্তু দেখা নেই। তাড়াহুড়োর মধ্যে মোবাইলটিও সে টেবিলের উপরে ফেলে গেছে। একসময় অপেক্ষা করতে করতে খিদের জ্বালায় নিজের খাবারটিও খেয়ে নেয় তুষার। দিবানিদ্রার অভ্যাস নেই তার, তবু আজ খাবার পর চোখ দুটো কেন জানি লেগে এলো। যখন ঘুম ভাঙল তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। এখনো অতীনের দেখা নেই। ঘড়ির কাঁটা প্রায় 7টার কাছাকাছি। এবার একটু যেন চিন্তাই হলো তুষারের। অত ভোরে বাইক নিয়ে বেরিয়ে কোনো বিপদ আপদ হলো না তো? লোকাল থানায় শিখে একবার জানাবে ফোন করে। এসব নিজের মনে ভাবছিল তুষার। এমন সময় শালাটা ফিরলো, এখন চিন্তা ধরেই দিয়েছিল। বিড়বিড় করে বলে দরজাটা খুলে দেয় সে। আর ঠিক তখনই হয় লোডশেডিং। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে দেশলাইটা খুঁজে আলো জ্বালাতে যায় তুষার। এমন সময়
আলো জ্বালাস না, আলো জ্বালাস না, অন্ধকারটা একটু আমাকে এনজয় করতে দে। অতীনের কথা শুনে একটু অবাক হয় তুষার। পর মুহূর্তেই রাগে একেবারে গর্জে ওঠে। সারাদিন কোথায় ছিলি? খেয়েছিস কিছু? এত দেরি করবি আমাকে একবার জানাবি না? তোর জন্য বসে বসে 3টের পর আমি। চুপ কর, আমাকে একটু আমার মতো থাকতে দে। আমার কথার উত্তর দে। বাইরে কিছু খেয়েছিস তুই? ও না তো, খাওয়ার সময় পেলাম কোথায়? তাহলে এতক্ষণ কোথায় গেছিলি? তুই বস, আলো জ্বালিয়ে আমি বরং খাবারটা একটু গরম করে আনি। এই অতীন, কফি করব? কথা বলতে বলতে বাতিটা জ্বালিয়ে টেবিলের ওপরে রাখে তুষার। যা চাইবো আমাকে খাওয়াতে পারবি? কেমন জানি একটা হেয়ালির সুর অতীনের গলায়। কোনো লাভ নেই রে ভাই, বোতলের তলায় যেটুকু ছিল, তোর আসার দেরি দেখে আজ আমি দুপুরেই। আমি মদের কথা বলছি না, তবে আমাকে একটু রক্ত খাওয়াতে পারবি? রক্ত, মানুষের তাজা রক্ত। বল বল, পারবি? অতীন, এসব কি বলছিস? আমার সাথে এভাবে ফালতু মজা করবি না বলে দিলাম। আচ্ছা, তোর কি শরীর খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাবি? বন্ধুর কথায় মাথা নাড়ে অতীন। তুষারের সারা শরীরে যেন ভয়ের একটা হিমেল স্রোত বয়ে যায়। টেবিল ল্যাম্পের আবছা আলোয় সে দেখতে পায় অতীন তার দিকেই এগিয়ে আসছে। অদ্ভুত তার ভাবভঙ্গি। কিন্তু কেন? কি হয়েছে অতীনের? ঠিক তখনই কারেন্ট চলে আসে। তুষার লক্ষ্য করে অতীনের মুখটা আজ ভীষণ রকম ফ্যাকাশে লাগছে। এই রকম তো হবার কথা নয়। তবে কি সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে রোদে রোদে ঘুরে বেরিয়েছে বলেই এইসব ভুলভাল বকছে সে? তুষারের বারংবার অনুরোধে একটা লুচি নিয়ে আধ ঘন্টা ধরে নাড়াচাড়া করেও সেটা খেতে পারে না অতীন। সারাটা শরীরে কেমন যেন একটা অব্যক্ত কষ্ট হতে থাকে তার। পরনের ধুতিটি জলে কাদায় একেবারে মাখামাখি অবস্থা। সেটা চেঞ্জ না করেই নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে। বন্ধুকে এভাবে দেখে খেতে বসতে মন চায় না তুষারের। কি যে হলো ছেলেটার, কে জানে। একটু ঘুমালে হয়তো ওর অস্বস্তিটা কেটে যাবে। এইসব ভাবতে ভাবতে আলো নিভিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে তুষার। সকাল 7টার সময় তুষার ঘুম থেকে উঠে দেখে অতীন তখনও ঘুমোচ্ছে। অথচ প্রতিদিন সকালে তুষারের থেকে অন্তত ঘন্টাখানিক আগে উঠে পড়ে অতীন। এই অতীন, উঠবি না? 7টা বেজে গেছে। না, আমাকে একটু ঘুমাতে দে। আরে স্কুলে যাবি তো, এখনো যদি ঘুমাস তাহলে। না, আজ আর স্কুল যাবো না রে। তুই এক কাজ কর, আমার গাড়িটা নিয়ে চলে যা। অতীন তো অকারণে স্কুল কামাই করার ছেলে না। আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে প্রফুল্ল ডাক্তারকে নিয়ে আসতেই হবে। এভাবে তো ফেলে রাখা যায় না। স্নানে যাবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কাটতে কাটতে নিজের মনেই হয়তো এইসব ভাবছিল তুষার। অসতর্কতাবশত নতুন ব্লেডে গালে খানিকটা কেটে যায় ওর। আচমকায় অতীন বিছানা থেকে গা ঝাড়া দিয়ে উঠে তুষারকে চেপে ধরে। তারপর ধীরে ধীরে ওর গালটা চাটতে থাকে। অতীনের হাত দুটো অসম্ভব রকম ঠান্ডা। সে তুষারকে যেভাবে চেপে ধরেছে তাতে ওর ক্ষমতা হয় না অতীনের হাত থেকে নিজেকে ছাড়াবার। মাথাটা ঘুরছে তুষারের, দম বন্ধ হয়ে আসছে। সে কি অজ্ঞান হয়ে যাবে? দেখ তো, তোর গালের রক্ত বেরোনো কেমন বন্ধ করে দিলাম। লোশন ফিটকিরি দিলেও রক্ত কি তুই এত জলদি বন্ধ করতে পারতিস? যেন দুষ্টুমির হাসি হাসছে অতীন। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস আমাকে? কেন রে? আমি বাঘ না ভাল্লুক?
একইভাবে হেসে চলেছে সে। তুষার লক্ষ্য করে অতীনের কষ দাঁত দুটো যেন ঠোঁটের ভেতর থেকে খানিকটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। কি দাঁড়িয়ে ওর পাশে? এই কি তার অভিন্ন হৃদয় বন্ধু অতীন, নাকি অন্য কেউ? অফিসে গিয়েও আজ কাজে মন বসে না তুষারের। ডাক্তারবাবুকে নিয়ে ফেরার পথে কি মনে করে আজ 3 মাথার মোড়ের কালীবাড়ি থেকে মায়ের পায়ের দুটো প্রসাদী ফুল নিয়ে আসে সে। তারপর ঘরে এসে অতীনের অলক্ষ্যে একটি ফুল নিজের বিছানার তলায়, অপরটি অতীনের বিছানার তলায় রেখে দেয়। আজ অতীনকে সেই আগের মতোই চনমনে লাগছে। মুখের সেই ফ্যাকাশে ভাবটাও আজ উধাও হয়েছে। আজ চতুর্থী। কলকাতায় প্যান্ডেলে প্যান্ডেলে হয়তো এত সময় ভিড় জমে গিয়েছে, তবে এই রাজগ্রামে পুজো নিয়ে সেই উন্মাদনা নেই। আশেপাশের মধ্যে মুক্তদল ক্লাবে একটিমাত্রই পুজো হয়, আটচালার ঠাকুর। এখনও প্রতিমায় রং মেলাবার কাজ চলছে। মহালয়া বা তার পরের দিনের সমস্ত আতঙ্ক ইতিমধ্যেই উধাও হয়ে গিয়েছে তুষারের মন থেকে। অতীন এখন একদম স্বাভাবিক। কাল স্কুল সেরে ও হয়তো বাড়ি যাবে। এদিকে তুষারের পুজোতে শিফটিং ডিউটি। সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুরোপুরি ছুটি, তারপর একাদশী থেকে লক্ষ্মী পুজো অবধি অন কল। পুজোর সময় প্রশাসনকে অন্যদিকে ব্যস্ত থাকতে হয় বলে পুরুলিয়া ঝাড়খণ্ডের রাস্তায় টেররিস্টদের ইল্লিগাল অ্যাক্টিভিটি বাড়ার সম্ভাবনা থাকে। সেই কারণে লোকাল থানার সাথে কমিউনিকেট করে চলতে হয়। বিকেল থেকেই আজ আকাশের মুখ ভার। বিদ্যুতের চমকানির সাথে হিমেল হাওয়া যেন দাপিয়ে বেড়াচ্ছে। রাত 8:20 অবশেষে বৃষ্টি নামল। জানলা দিয়ে জলের ছাট আসছে। সেই খোলা জানলার সামনে দাঁড়িয়েই আবৃত্তি শুরু করেছে অতীন। রবীন্দ্রনাথের ঝুলন কবিতাটি বাংলার মাস্টার মশাই অতীনের বড়ই প্রিয়। ঝড় বৃষ্টি শুরু হলেই সে এই কবিতাটি গলায় মাখিয়ে নেয়। এদিকে মদ খেতে বসে এ সমস্ত ফালতু ঝামেলা সহ্য হয় না বিডিও সাহেবের। অবশেষে তুষারের আপত্তির কথা মাথাতে রেখেই অতীন রণে ভঙ্গ দেয়, কারণ সে তার মাতাল বন্ধুকে হাড়ে হাড়ে চেনে। এমন বাদলার রাতে পান ভোজন সেরে তারা 11টার মধ্যেই শুয়ে পড়ে। রাত তখন কটা বাজে কে জানে। সিঁড়ির তলায় বাড়িওয়ালার পোষা কুকুরটার ডাকে ঘুম ভেঙে যায় দুজনের। কুকুরের ডাকের সাথে কেমন একটা হিস হিসে আওয়াজ কানে আসে তাদের। অতীন, হ্যাঁ বল। শুনতে পাচ্ছিস কিছু? হ্যাঁ পাচ্ছি। কুকুরটা কেন এমন ডাকছে বলতো? সেটাই তো ভাবছি। আমার তো কিছু মাথায় আসছে না। বিছানা থেকে নেমে আলো জ্বালাতে যায় তুষার, আর তখনই কে যেন অবলা প্রাণীটির গলা পাশবিক জিঘাংসায় টিপে ধরেছে। মৃত্যু পথযাত্রী প্রাণীটা শেষ চেষ্টা করছে বাঁচার জন্য। খানিক বাদেই নিশ্চুপ হয়ে যায় কুকুরের ডাক। ঠিক তখনই তুষারের নজরে পড়ে বিষয়টা। বাইরে থেকে বটের ঝুড়ির মতো কিছু একটা এগিয়ে বেঁকে দরজা বেয়ে ভিতরে প্রবেশ করছে। অতীন, কি ওটা? ভয়ে ভয়ে সে এক লাফে অতীনের খাটে গিয়ে ওঠে। বটের ঝুড়ির মতো জিনিসটি তখন শাখা প্রশাখা মেলে এগিয়ে আসছে তাদের দিকে। কিন্তু এ তো বটের ঝুড়ি না, এই যে রক্ত মাংসের মানুষের আঙুলের মতোই কিছু একটা। তুষার, তুষার তুই আমাকে বাঁচা, ও আমাকে নিতে এখানে আসছে। অতীনের সারাটা শরীর যেন রক্তশূন্য, মুখ ঘামে জপজপে। আঙুলগুলো এবার এঁকে বেঁকে এগিয়ে আসছে তাদের বিছানার দিকেই। ব্যবধান মেরে কেটে 6 ফুট। তুষার পাগলের মতো অতীনের বিছানার তলা থেকে মায়ের প্রসাদী ফুলটি বার করে কাঁপা কাঁপা হাতে বিভীষিকাময় হাতটির দিকে ছুঁড়ে মারে। কি আশ্চর্য,
মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় আঙুলগুলি। কাছেই কোথাও গুরুগম্ভীর স্বরে ডেকে ওঠে মেঘ, সেই সাথে বৃষ্টি নামে জোর কদমে। এক বিছানায় তারা জড়াজড়ি করে শুয়ে পড়ে। একটু আগেই ঘটে যাওয়া এই বিভীষিকাময় ঘটনার কথা ভাবতে ভাবতে দুজনে কখন জানি একটু ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যায় অতীনের। ব্রাশ করতে করতে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মর্নিং ওয়াক তার বহুদিনের অভ্যাস, তবে আজ কিন্তু দরজা খুলেই সে একেবারে থমকে যায়। তুষার, তুষার! অতীনের চিৎকারে ঘুম ভেঙে বেরিয়ে আসে তুষার। ভোরের আলোয় এ কি দেখছে তারা? দরজার বাইরে সিঁড়িতে পড়ে আছে কালকের রাতের চিৎকার করা কুকুরটি। জিভটা বেরিয়ে আছে তার, চোখ জোড়া বিস্ফারিত, সারা শরীর রক্তে মাখামাখি। দুই বন্ধু মিলে ভাবতে থাকে, তবে কি কাল রাতের দেখা সেই গাছের শিকড়ের মতো হাতটি এই কুকুরটির মৃত্যুর কারণ? পুজোর কটা দিন বাড়িতে কাটিয়ে ফিরে আসে তুষার। অতীনের আসতে এখনো বেশ কয়দিন বাকি। অন কলে প্রথম 2 দিন অফিস থেকে তেমন কোনো ফোন আসেনি, কিন্তু এভাবে একা একা এই অভিশপ্ত ঘরে থাকতে তুষারের মন চায় না। অতীন ট্রান্সফার না পেলেও এই অভিশপ্ত জায়গায় তুষার অন্তত আর থাকবে না। হয়তো বাড়ির সামনে লনে বসেই নিজের দুর্ভাগ্যের কথাই ভাবছিল সে। এমন সময় মোরে কিছু ভিক্ষে দিবি ক্লাই বাবু? চমকে ওঠে তুষার। তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে রয়েছে মিশমিশে কালো গাত্রবর্ণধারী এক বৃদ্ধ। বয়সের ভারে কুঁজো লোকটা, সারা মাথা তার সাদা, গালে খোঁচা খোঁচা দাড়ি, ময়লা গেঞ্জির ভিতর থেকে উকি মারছে তেল ছিটে পৈতেটা। তুষার বৃদ্ধের মুখের পানে একবার তাকিয়ে পকেট থেকে 20 টাকার একটি নোট বার করে তার হাতে দেয়। চিকচিক করে ওঠে বৃদ্ধের 2 চোখ। তোর রাজা হবি বাবু, তোর হাত দুটো একবার দেখাবে মোরে? চূড়ান্ত অনিচ্ছা সত্ত্বেও ঈষৎ বিরক্তির সাথে তুষার বৃদ্ধের পানে হাতটি মেলে ধরে। মনোযোগ দিয়ে তুষারের হাতটি পর্যবেক্ষণ করে যেন বৃদ্ধের উপরে বজ্রপাত হয়। সে এক প্রকার চিৎকার করে বলে, তুই জলদি ভাগ এখান থেকে, না তো তোর বড় ক্ষতি হবে বটে। কেন? এখানে পিশাচ লেগেছে বটে। মহালয়ার ভোরে উড়ে কেউ তর্পণ করি নামায় আনছে। ও পিশাচের হাত থেকে সহজে তো ছাড়া পাবে গলাই, সহজে তো ছাড়া পাবে গলাই। মহালয়ার ভোরে তর্পণ মানে অতীন? কিন্তু তা কি করে সম্ভব? অতীনের সেই আচরণগুলোর পেছনে কি এটাই কারণ? নিজের মনেই চিন্তাগুলো একে একে তুষারের মাথায় এসে ভিড় করছিল। বাবু তো বড় ভালো লোক আসিস বটে। ই মাদুলিটা তোর নিজের কাছে রাখ। এটা যতক্ষণ থাকবে পিশাচ তোর কোনো ক্ষতি করতে পারবে গলাই। বৃদ্ধ তার কাঁধে ঝোলানো থলে থেকে একটা মাদুলি বের করে তুষারের হাতে দেয়। এই লোকটি কেন এসব কথা বলছে খুব জানতে ইচ্ছে করে তুষারের। প্রথমে বৃদ্ধ সবকিছু বলতে না চাইলেও তুষারের পীড়াপিড়িতে বলতে বাধ্য হয়। ঘরের ভিতরে বসে অতি সন্তর্পণে বৃদ্ধ তুষারকে সমস্ত ঘটনা বলে। অক্টোবরের শেষে হালকা শীতের বিকেলে 4টে বাজতে না বাজতেই সূর্য খানিক দূরের জঙ্গলের আড়ালে ঢলে পড়তে শুরু করে। সন্ধে নামতে দেখেই বৃদ্ধ বেরোবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। যে মানুষটা দিব্যি এতক্ষণ বসে কথা বলছিল তার এই ব্যস্ততা খুব অবাক করল তুষারকে। এই বিশ্ব সংসারে না জানে কত কিছু জিনিসই তার অজানা। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে বৃদ্ধকে বিদায় জানায় তুষার।
দুপা এগিয়ে গিয়ে বৃদ্ধ আবার পিছনে ফিরে শেষের কথাগুলি পুনরায় বলে। বাবু, অমাবস্যার রাতে তোরা সুবর্ণরেখার পারে শ্মশান কালীর মন্দিরে যাবি বটে। মন্দিরের পূজারি বাদে কেউ তোদের পিশাচের হাত থেকে বাঁচাতে পারবে লাই। তুষারের সারা শরীরে বিদ্যুতের চমক খেলে যায়। সুবর্ণরেখার তীরে আবার কোনো বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে না তো? বৃদ্ধ যা বলে যায় তার সারমর্ম হলো এই যে স্বর্গলোক, মর্তলোক এবং পাতাল লোকের বাইরেও একটি জগৎ আছে, সেটা পিশাচ লোক। এই লোকের সাথে বাকি 3 লোকের কোনো যোগাযোগ নেই। জ্যোতির্বিজ্ঞানীদের মতে স্বর্গলোক হচ্ছে ধনাত্মক শক্তির আধার, মর্তলোক শূন্যধর্মী। এছাড়া নরকলোকের 2টি অংশ, তার একটি হলো পাতালপুরী, এর শক্তিও শূন্যধর্মী। তাই পাতালপুরীর বাসিন্দারা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু নরকের অপর অংশ হলো পিশাচ লোক, যার শক্তি ভয়াবহ রকমের ঋণাত্মক ধর্মী। কিন্তু দেবলোকের টানে তারা পৃথিবীর উপরে কোনো ক্ষতি সাধন করতে পারে না। তবে আহ্নিক গতি ও বার্ষিক গতির প্রভাবে নির্দিষ্ট কিছু অভিশপ্ত মুহূর্তে পৃথিবী এমন একটা অবস্থানে থাকে যখন পিশাচ লোকের দৃষ্টি কৌণিকভাবে পৃথিবীর ওপর পড়ে। এই সময় কোনো মানুষ যদি মহাপিশাচের আহ্বান মন্ত্র জপ করে, তাহলে সেই মন্ত্রের বলে বলীয়ান হয়ে মহাপিশাচের পৃথিবীতে আগমন ঘটে এবং চরম ঋণাত্মক ধর্মী শক্তির আধার রূপে পৃথিবীর বুকে এক অশুভ তরঙ্গ বলয় সৃষ্টি করে। এই বলয় প্রথমে ধ্বংস করবে সেই মানুষটিকে যে তাকে আহ্বান করেছে, তারপর ধীরে ধীরে আশেপাশের সব কিছু। একমাত্র প্রকৃত সাধকের মুখে শ্মশানকালীর মন্ত্র জপই পারে মহাপিশাচের শক্তিকে ধ্বংস করে তাকে পুনরায় পিশাচ লোকে ফেরত পাঠাতে। নীলকণ্ঠ মহাদেব শুধুমাত্র বৃদ্ধ ব্রাহ্মণ রূপে পৃথিবীতে পা রাখেন এই মহাপিশাচের হাত থেকে মর্তবাসীকে রক্ষা করবার জন্য। কিন্তু এই মহাপিশাচের অশুভ শক্তির ধ্বংস মুন্ডমালিনী এলোকেশী চামুণ্ডা দেবী কালিকার হাতেই। তুষার ভাবতে থাকে, কে এই বৃদ্ধ? তবে কি এই সেই বৃদ্ধ ব্রাহ্মণ যে এসেছে মহাপিশাচের হাত থেকে তাকে রক্ষা করার পথ বাতলে দিতে? ততক্ষণে সূর্য সম্পূর্ণ হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। জঙ্গলমহলের রুক্ষ প্রান্তরে তখন নেমে এসেছে এক গভীর অন্ধকার। বাড়ি যাবার পর থেকেই অতীনের মোবাইলটা বন্ধ। এমন তো কখনো হয় না। হোয়াটসঅ্যাপে অতীনের সাথে কথা বলতে যায় তুষার, কিন্তু এ কি প্রোফাইল পিকচারে কি বিভৎস একটা ফটো সেট করেছে অতীন। হাজার হোক সে তো একজন শিক্ষক, ওর কি বুদ্ধি লোপ পাচ্ছে দিন দিন। তুষারের খানিকটা রাগই হয় অতীনের ওপর। এক নগ্ন পুরুষ এক নগ্নিকা নারীর গলা কামড়ে ধরে রক্ত পান করছে, এই ছবিটি অতীন তার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার করেছে। এই ছবি অতীন পেলই বা কোথা থেকে? অবশেষে একদিন হোয়াটসঅ্যাপে অতীনের রিপ্লাই পায় তুষার, I am going to you dear friend, I cannot stay to leave you like this. এরপর একদিন সকালবেলা তুষার খবরের কাগজ নিয়ে বসে। আজ গোটা সংবাদপত্র জুড়ে শুধুই যেন দুর্ঘটনার খবর। তার মধ্যে একটি খবর নজরবন্দি হয়ে যায় তার। একটা শীতল ভয়ের চোরা স্রোত যেন তার শিরদাঁড়া বেয়ে নামতে থাকে। এ কি পড়ছে তুষার? মানুষ এত নৃশংস হতে পারে? সমুদ্রগড় 7/11 নিজস্ব সংবাদদাতা। প্রতিদিনের মতো টিউশনি পড়ে একা বাড়ি ফিরছিল ছাত্রটি। শীতের রাতে নির্জন মাঠের পাশে অন্ধকারের মধ্যে হঠাৎই এক ছায়ামূর্তি তাকে চেপে ধরে। জায়গাটি শুনশান হওয়ায় শিশুটির আর্তনাদ স্থানীয় মানুষের কাছে পৌঁছাতে সময় লেগে যায়। স্থানীয় লোকজন সেখানে পৌঁছানোর পর ছায়ামূর্তিটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা উক্ত কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকগণের অভিমত, অত্যাধিক রক্তক্ষরণের ফলেই কিশোরের মৃত্যু হয়েছে। তার গলার দুই পাশে গভীর দুই ক্ষতের দাগ পাওয়া গিয়েছে। হতভাগ্যের চোখ দুটি ছিল বিস্ফারিত। চিকিৎসকগণ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় একটি চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ এখনো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। খবরটি পড়তে পড়তে তুষারের মনে যেন এক দুশ্চিন্তা জমাট বাঁধতে শুরু করেছে। সমুদ্রগড়, অতীনের বাড়ি তো সেখানেই। সেই সাঁওতাল বৃদ্ধর বলে যাওয়া কথা, তারপর সম্প্রতি অতীনের এইরূপ অস্বাভাবিক আচরণ, ঘটনাগুলির মধ্যে কেমন যেন মিল খুঁজে পাচ্ছে তুষার। তবে কি অতীন আজ মহাপিশাচের আজ্ঞাবহ দাস? তাহলে সেই পিশাচের হাত থেকে মুক্তির পথ কি? তুষার বিজ্ঞানের ছাত্র, জীবনে কোনোদিনও কুসংস্কারকে সে মনে ঠাঁই দেয়নি। তবে এই পরিস্থিতিতে তার বিজ্ঞান মনস্ক মনও যেন দমে যেতে চাইছে। সাঁওতাল বৃদ্ধের দেওয়া মাদুলিটি ডান বাহুতে শক্ত করে পড়ে নেয় সে। দূরের জঙ্গলের মধ্যে কোথায় যেন একটি হায়না শাবক ডেকে ওঠে। শরীরের প্রতিটা রোমকূপ আতঙ্কে শিহরিত হয়ে ওঠে ওর। তবে এবার কি সত্যি তার পালা? সারা ঘর জুড়ে কেমন জানি একটা দুর্গন্ধ, কিন্তু কেন? ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল তুষার। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে মহাভৈরবী দাঁড়িয়ে আছে তার শিয়রে। রক্ত চামুন্ডা মুন্ড মালিনী, ভয়ঙ্কর সেই মূর্তি সন্তানের মতো যেন আগলে রেখেছে তাকে। মা গো, রক্ষা করো আমাকে। অস্ফুট স্বরে হয়তো আরো কিছু বলতে বলতে তুষার তলিয়ে যায় কোনো অজানা জগতে। পৃথিবীতে মা যার শিয়রে, তার আবার ভয় কি? অবশেষে কালী পুজোর 2 দিন আগে পূর্ব নির্ধারিত দিনে ফেরে অতীন। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে হাসি মুখে তুষারকে একবার জড়িয়ে ধরে সে। সেই চনমনে অতীনকে যেন বহুদিন পর দেখছে তুষার। অতীনের ব্যবহারে আজ কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না তুষার। এমন সময় তার নজর পড়ে অতীনের জামার কলারের নিচে কালচে খয়েরি রঙের একটি দাগ এঁকে বেঁকে নেমেছে। পান খায় কি অতীন? না, কোনোদিনও তুষারের নজরে পড়েনি তো। তবে এটা কিসের দাগ? মনের আশঙ্কাটাকে আমল না দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তুষার বলল, হোয়াটসঅ্যাপে কিসব ভুলভাল মেসেজ পাঠিয়েছিলিস? বাড়ি গিয়ে একেবারে ডাউনলোড হয়ে গেছিলি নাকি? মদ আমি আর খাই না। ওরে আপদ, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। কে ভূত? আমাকে তুই ভূত বললি? লুক অ্যাট মি, লুক অ্যাট মি। স্টিল আই অ্যাম এ হিউম্যান বিং অ্যান্ড আই ওয়ান্ট টু স্টে হিয়ার অ্যাজ এ ম্যান, অ্যাজ ইয়োর ফ্রেন্ড। তুষার ভাবতে থাকে, তবে এটা কি কোনো সাইকো প্রবলেম? ওর প্রেমিকা সুদেষ্ণার সাথে অতীনের ঝামেলা চলছিল, সেটা নিয়ে কি অতীন মানসিকভাবে বিধ্বস্ত? আজ অফিসে একটু তাড়া আছে রে, ফেরার পথে চিকেন নিয়ে আসবো। রাতে চিকেন কষা দিয়ে ভরপুর জমবে। এই কথা বলে অতীনকে একটু হালকা করার চেষ্টা করে তুষার। চিকেনটা তুই গোটাই নিয়ে আসিস রে। তুই মাংসটা খাবি আর আমি কি? তুই বল কি? তুই? আমি খাবো রক্ত, টাটকা গরম রক্ত। হেসে ওঠে অতীন, কি পৈশাচিক সেই হাসি। তুষার আর দাঁড়িয়ে থাকতে পারে না, ছিটকে বেরিয়ে যায় ঘর থেকে। যেতে যেতে শোনে অতীন তখনও হাসছে। এইরকম হাসি কোনো মানুষ কখনো হাসতে পারে কি?
বঙ্গোপসাগরের বুকে একটা নিম্নচাপ ঘনীভূত হয়ে আছে বেশ কদিন ধরে। তার জেরেই আজ আকাশের মুখ ভার। এলোমেলো হাড় কাঁপানো বাতাস বইছে সকাল থেকেই। সেই সাথে মাঝে মধ্যে দু এক ফসলা করে বৃষ্টি। তুষার কাল অফিসের গাড়ি নিয়ে এক ফাঁকে ঘুরে এসেছে সুবর্ণরেখা তীরে সেই শ্মশান কালী মন্দিরে। কথা বলেছে সেই পূজারীর সাথে। পূজারী যেন মন্দিরের দুয়ারে অপেক্ষা করছিল তুষারের জন্য। তুষার যেন তার কতদিনের চেনা। আজ অতীনকে সেই মন্দিরেই নিয়ে যেতে হবে। ভূত চতুর্দশীর এই রাতে সূর্যাস্তের ঠিক পরেই প্রথম প্রহরে রাত 12:24 অমাবস্যা নামবে। মাঝের এই সময়টায় চলবে পিশাচ মুক্তির যজ্ঞ। সে এক ভয়াবহ যজ্ঞ। পঞ্চমুণ্ডির আসনে সাধনায় বসবেন পূজারী। অতীনকে বসানো হবে তার ঈশান কোণে। কারণ পিশাচ পৃথিবীতে পা রাখে সাধকের ঈশান কোণ দিয়ে। এটা শুধুমাত্র পিশাচের সামনে পাতা একটি ফাঁদ। ঠিক যেমনটা ছাগলকে খাঁচার ভিতরে দিয়ে ধরা হয় সুন্দরবনের মানুষ খেকো বাঘগুলোকে। মরার মাথার খুলি থাকবে সামনে। বাংলা মদ আর পোড়া মাছ নৈবেদ্য দিয়ে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে মহাপিশাচের। তারপর দেবী চণ্ডীর আশীর্বাদে মন্ত্রপাঠের মধ্যে দিয়ে একটু একটু করে সব রকম ঋণাত্মক শক্তি হারিয়ে ফেলবে সেই পিশাচ। তারপর সে ফিরে যাবে পিশাচ লোকে। কিন্তু সাবধান, কোনো একটি মন্ত্র উচ্চারণেও সামান্যতম ভুল হলেই পূজারী, অতীন এবং তুষার সবার জীবনেই নেমে আসবে অভিশপ্ত কালরাত্রি, যেখান থেকে মুক্তি নেই কারোর। চল অতীন, আজ শ্মশান কালীর পুজো দেখে আসি। শুনেছি মা নাকি খুব জাগ্রত। আজ সারাদিন প্রায় ঘুমিয়ে কাটিয়েছে অতীন। তুষারের সাথে বেরোবার কোনো ইচ্ছা ওর ছিল না। তবুও বন্ধুর জেদের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হলো। বিকেল বিকেল দুই বন্ধুতে বাইকে চড়ে বেরিয়ে পড়ল। তুষারই চালাচ্ছে বাইকটি, অতীন পিছনে বসে। ঘন্টা আড়াইয়ের পথ, যার বেশিরভাগটাই ঘন জঙ্গলের ভিতর দিয়ে। ঘাটশিলা ঢুকলেই মূল সুবর্ণরেখার তীরে সেই শ্মশান। আবার বৃষ্টি শুরু হয়েছে। তীরের ফলার মতো বৃষ্টির ফোঁটাগুলি এসে বিঁধছে তুষারের চোখে মুখে। দুই বন্ধুই আজ আশ্চর্য রকমের নীরব। তুষারের দুই চাকার হাত এমনিতেই বেশ ভালো। পরিষ্কার শুনশান রাস্তায় বাইক তাই চলছে প্রায় 60-এর ওপরে। দামদা আরবাদ অবধি বেশ ভালোই আসে গাড়িটি। সমস্যা ঘটে বান্দোয়ানে ঢোকার আগে। সেখান থেকেই হেডলাইটে কেমন একটা লুজ কানেকশন শুরু হয়। 1 বছরের গাড়ি অতীনের, সার্ভিসও হয় নিয়মিত। এমন তো হবার কথা নয়। একটু এগোলেই চণ্ডীদলমা রিজার্ভ ফরেস্ট। সন্ধ্যের পর প্রায় সময় হাতির পাল রাস্তায় নেমে আসে। এই সময় হেডলাইট ছাড়া এই গাঢ় অন্ধকারের মধ্যে এগিয়ে যাওয়ার অর্থ একটাই, মৃত্যুকে আলিঙ্গন করা। তা সত্ত্বেও বন্ধুকে বাঁচাবার তীব্র আশায় কোনো বাধায় আর বাধা বলে মনে হলো না তুষারের। হেডলাইটটি একেবারেই টিনটিন করছে। তার মধ্যেই ফরেস্ট পেরিয়ে যায় ওরা। মাহুলিয়া 2 কিমি রাস্তার পাশের দূরত্ব ফলকটি অতিক্রম করে। এই জায়গাটি ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া। ফরেস্ট থেকে এখানে জঙ্গল ঈষৎ হালকা হলেও জনবসতি নেই চারিধারে। মাহুলিয়ার মোড়ে রাস্তার পাশে যে 2-একটা দোকান, তা সন্ধ্যের পর প্রায় সবই বন্ধ। এদিকে বৃষ্টি শুরু হয়েছে বেশ জোরেই। রেনকোট টোপকে ভিতরে জল ঢুকে জামা প্যান্ট ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে তুষারের। অতীন যেন একেবারে ভাবলেশীন। ঠিক তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তুষারের সমস্ত শরীর যেন কাঠ হয়ে গেল। একজোড়া সবুজ চোখ যেন রাস্তার মাঝখানে ঠিক তাদের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। কতকটা দেখে মনে হচ্ছে সেই চোখ দুটি যেন তাদের জন্যই অপেক্ষা করছে।
তুষার বোঝে এই পরিস্থিতিতে সে যদি ভয় পেয়ে যায় তাহলে মৃত্যু অবধারিত। এই আবছা আলোয় বৃষ্টির মধ্যে 40-এর বেশি গতিতে গাড়ি চালানো প্রায় অসম্ভব, কিন্তু বাঁচার শেষ চেষ্টা হিসাবে জীবনের ঝুঁকি মাথায় নিয়ে তুষার আবার 60-এর ওপর স্পিড তোলে। কি আশ্চর্য, সবুজ চোখজোড়ার মালিকও যেন ছুটছে তাদের পাশে পাশেই সমান্তরাল গতিতে। প্রায় 3 কিলোমিটার। কোনো শিয়াল, কুকুর বা হায়নার পক্ষে এতক্ষণ তো এই গতিতে গাড়ির সাথে পাল্লা দেওয়া সম্ভব নয়। তবে কি এটি? অবশেষে ঘাটশিলা ঢোকার মুখে সেই একজোড়া সবুজ চোখ রণে ভঙ্গ দেয়। মেন রাস্তা ছেড়ে পাথুরে পথে খানিকটা পথ পেরিয়েই সুবর্ণরেখার তীরে সেই শ্মশান। গাড়ির হ্যান্ডেল লক করে অতেনকে নিয়ে ঝাঁকড়া বটগাছটির নিচে সেই কালী মন্দিরে প্রবেশ করে তুষার। এবার তাহলে যজ্ঞ শুরু করা যাক, গম্ভীর গলায় বলে ওঠে পূজারী। শয়তান, এ তুই আমাকে কোথায় নিয়ে এসছিস? মন্দিরে ঢোকার মুখে অতীনের মুখ ফুটে বেরোচ্ছে এক পাশবিক আক্রোশ। কি আশ্চর্য, এই কণ্ঠস্বর তো অতীনের নয়। তবে কে এটা? 2 হাত বাড়িয়ে অতীন এগিয়ে যায় তুষারের দিকে। 1 পা, 2 পা। ঠিক তখনই পূজারী কমণ্ডল থেকে খানিকটা জল নিয়ে ছুঁড়ে মারে অতীনের দিকে। তৎক্ষণাৎ আবার অতীন স্বাভাবিক হয়ে যায়। পূজারীর নির্দেশে সে এবার বসে পড়ে ঈশান কোণে তার নির্দিষ্ট জায়গায়। সেই সময় বাইরে কোথাও সুতীব্র আওয়াজে বাজ পড়ল, সেই সাথে কেঁপে উঠল মন্দিরটি। ভূমিকম্প শুরু হলো নাকি? তার মধ্যেই পূজারী গম্ভীর গলায় মন্ত্রপাঠ করে চলেছেন। অতীন বসে আছে একইভাবে, যেন তার শরীরে কোনো প্রাণ নেই। যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলে ওঠে, সেই সাথে উঠে দাঁড়ায় অতীন। অতীন নাকি মহাপিশাচ? জামা ছিঁড়ে পড়ছে শরীর থেকে, সারা শরীর ঢেকে গিয়েছে লোমে। হাতের আঙুলগুলোই হিংস্র পশুর মতো নখ। অন্ধকারে অস্বাভাবিকভাবে জ্বলছে তার চোখ দুটি। মুখের কষ দাঁতগুলো দিয়ে যেন ঝাঁপিয়ে পড়ে কারোর রক্ত পান করতে মরি আসে। তুষার ভয়ে খানিকটা পিছিয়ে আসে। উঠে দাঁড়ালেও অতীন 1 পাও নড়তে পারে না, যেন কেউ অদৃশ্য কোনো বন্ধনে তার পা দুটি বেঁধে দিয়েছে। যজ্ঞের শেষে এক মনে আদ্যাস্তব পাঠ করে চলেছে পূজারী। চক্রিণী জয় ধাত্রী চরণমুক্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্র কালী মহাদেবী নরসিংহ চ বরাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্র মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মামলে ব্রহ্মা নারদ সংবাদে আদ্যস্তম সমাপ্তম। আদ্যাস্তব পাঠ সেরে তুষারের কাছে জানতে চায় পূজারী, কটা বাজে এখন? 12টা 27। হাতের ঘড়ি দেখে তুষার উত্তর দেয়, অমাবস্যা পড়ে গেছে, আর তোমার কোনো ভয় নেই। এবার তুমি যাও, মন্দিরের বাইরের বটগাছ থেকে 5টি পাতা নিয়ে এসো। এই পাতাতেই লেখা হবে মহাপিশাচের বিদায় মন্ত্র। না, তুই যাবি না। আচমকা উঠে দাঁড়িয়ে বাধা দেয় অতীন। সে চেপে ধরে তুষারের বাহুর মাদুলিটি। এক ঝটকায় হাতটি ছাড়িয়ে নিয়ে তুষার উঠে পড়ে। এদিকে মাদুলিটি ছিঁড়ে রয়ে যায় অতীনের হাতে। তুষার অতীনের কোনো রকম বাধা না মেনে মন্দিরের বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। শেষবারের মতো বাধা দেওয়ার চেষ্টা করে হাতের ঘড়িটি খুলে ছুঁড়ে মারে তুষারের দিকে। ঘড়িটি তুষারের গায়ে না লেগে দেওয়ালে ধাক্কা খেয়ে মেঝেতে ছিটকে পড়ে। তুষারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কিছুই যেন তাকে আটকাতে পারবে না। সে দৃঢ় চিত্তে বটগাছের পাতা সংগ্রহের জন্য মন্দিরের বাইরে চলে যায়। সকল পূজা কর্মাদি সম্পন্ন করে পূজারী উঠে দাঁড়িয়ে অতীনের কপালে রক্তচন্দনের তিলক পরিয়ে দেন। অতীন এখন একেবারেই স্বাভাবিক, কিন্তু তুষারের দেখা নেই। অতীনের হাতের মুঠোয় তখনও তুষারের মাদুলিটি রয়েছে। এ তো তোমার বন্ধু তুষারের রক্ষা কবচ। ওর হাতে আমি এটা দেখেছিলাম, তাই এটা তোমার কাছে কি করে এলো?
পূজারীকে ঈষৎ চিন্তিত দেখায়। এবার মন্দিরের দেওয়ালের কোণ থেকে অতীনের হাত ঘড়িটা তুলে এনে এক দৃষ্টে সেটার দিকে তাকিয়ে থাকেন। ঘড়িটা 12:22 বেজে বন্ধ হয়ে আছে দেখছি। এই ঘড়ির সময় যদি ঠিক হয় তাহলে তুষার মন্দিরের বাইরে পা রেখেছে অমাবস্যা ছাড়ার ঠিক আগেই। এবার এক রাশ আশঙ্কা পূজারীর কণ্ঠে। আবার ধ্যানে বসলেন তিনি। উৎকণ্ঠা নিয়ে ধ্যানমগ্ন পূজারীর কাছে জানতে চায় অতীন। তুষার কোথায়? ওর কোনো বিপদ হয়নি তো বাবা? বাবা মহাকালেশ্বর ওকে রক্ষা করবেন। ধ্যানের মাঝেই পূজারী এই একটিমাত্র কথা বলেই থেমে গেলেন। অতীন বেশ কয়বার পূজারীর কাছে নানান কথা জানতে চেয়েও কোনো উত্তর পায় না। তুষার সেই যে গিয়েছে তারপর থেকে তার আর কোনো পাত্তাই নেই। আচমকায় প্রদীপটি দপদপ করতে করতে নিভে যায়। অন্ধকারের মধ্যেই মাথার উপর কিসের যেন একটা শব্দ ভেসে আসে। বাদুড় নাকি? মন্দিরের ভিতরে অন্ধকার যেন চারিপাশ থেকে গিলতে আসছে। তার মধ্যেই প্রদীপের পুড়ে যাওয়া সলতেটি লাল একটি বিন্দু হয়ে জ্বলছে। আর খানিক পরে হয়তো এই আলোটির চিহ্ন থাকবে না। ধ্যানমগ্ন পূজারীর মুখ থেকে মাঝে মাঝে অস্ফুট কোনো শ্লোক বেরিয়ে আসছে। কখনো যেন সে নিজের মনেই কারোর সাথে কথা বলছে। ঠিক তখনই নারী কণ্ঠে এক হাসির আওয়াজ শোনা যায়। নিজের অজান্তেই যেন অতীনের বুক চিরে বেরিয়ে আসে একটি ভয়ের অভিব্যক্তি। কে? কে? মন্দিরের ভিতরে তো আর কাউকে দেখা যাচ্ছে না, তবে এমন অস্বাভাবিকভাবে হাসছে কে? ধ্যানে বসে কার সাথেই বা কথা বলছেন পূজারী? অন্ধকারটা ধীরে ধীরে চোখে সয়ে যেতে লাগলো। নাকি কোনো অপার্থিব আলোয় ভরে উঠেছে গোটা মন্দির। তার মধ্যেই অতীন দেখতে পাচ্ছে পূজারী পরম যত্নে একটি প্রস্তর পাত্রে বাংলা মদ নিবেদন করে চলেছেন। ঠিক তার সামনেই রাখা একটি মরার খলি। মদভর্তি বাটিটি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর ঠিক তারপর এক ভয়ঙ্কর পরিতৃপ্তির হাসি যেন বেরিয়ে আসছে সেই করুটির ভিতর থেকেই। অতীন আর বসে থাকতে পারে না। সেখান থেকে এক ছুটে বাইরে বেরিয়ে আসে। মরা পোড়ার চিমসে একটা গন্ধ যেন ভাসছে চারিদিকে। দূরে লাল হয়ে জ্বলছে চিতার না পোড়া কিছু কাঠ। বটগাছের ভেতর থেকে একটি তক্ষক যেন কোনো অশুভ ইঙ্গিতের হয়ে সম্মতি জানাচ্ছে। মন্দিরের ভেতর থেকে পূজারীর গলায় মন্ত্রপাঠের আওয়াজ শোনা যাচ্ছে। ওম মহামায়া জগন্নাথ কালীকে ঘোরে দক্ষিণে গৃহাণাং বদনং দেবী নমস্তে পরমেশ্বরী। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠিক তখনই চারজন শ্মশান যাত্রী একটি শববাহী খাট নিয়ে এসে বটগাছের তলায় রাখে। তারপর তারা তাদের হাতের হেরিকেনটি নামিয়ে রাখে পাশে। হেরিকেনের মৃদু আলোয় আধার কাটবার জায়গায় পরিবেশটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। শববাহীদের মুখে কোনো কথা নেই, তারা ব্যস্ত চিতা সাজাতে। অতীন এবার নিজের মনেই এক পা দুপা করে শবের দিকে এগিয়ে যায়। হেরিকেনের এই মৃদু আলোয় কি দেখছে সে? তুষার না? না, তুষারকে চিনতে ভুল হওয়ার তো কথা নয়। তুষারই তো শুয়ে আছে, কিন্তু তাই যদি হয় তবে সব যাত্রীরা কারা? তুষার তো কিছুক্ষণ আগেই অতীনের সাথে মন্দিরের ভিতরেই ছিল। এর মধ্যেই বা কি করে তার এই অবস্থা হলো? এই ভেবেই সে শবের কপালটি একবার স্পর্শ করে দেখল। যথারীতি সেটি জীবিত মানুষের মতোই গরম। কোনো মৃতদেহে এত উষ্ণতা থাকে কি? আর তাছাড়া তুষারের বাড়ির লোকজনই বা খবর পেল কি করে? এই সমস্ত সাত পাঁচই বোধহয় ভাবছিল অতীন। এবার সে হেরিকেনটা একটু বাড়িয়ে
শবের মুখটি একবার যাচাই করে নিল। এটি যে তুষারের দেহ সে বিষয়ে আর তার কোনো সন্দেহ রইল না। ভয়ে বেদনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে বসে পড়ল শবের পাশে। মনের মধ্যে একে একে ভিড় জমাতে থাকলো তুষারের সাথে তার বন্ধুত্বের স্মৃতিগুলো। তবে কি বন্ধুকে বিপদের হাত থেকে বাঁচিয়েই সে পৃথিবী ছেড়ে চলে গেল? চোখ থেকে গড়িয়ে পড়া জলটুকু মুছে পিছন ফিরে চায় অতীন। সব যাত্রীদের কাছে জানতেই হবে কি হয়েছিল তুষারের। কিন্তু এ কি দেখছে সে? এই সমস্ত কিছু কি তার মনের ভুল ছিল? শ্মশানে তো কোনো সব যাত্রী নেই, তবে মুহূর্তের মধ্যে 4-4টি লোক কি হাওয়ায় মিলিয়ে গেল? এমন সময় সুবর্ণরেখার বুক থেকে ছুটে আসা এক এলোমেলো বাতাসে বট গাছটি যেন একটু কেঁপে ওঠে। টুপটাপ করে গাছের পাতা থেকে শিশির গড়িয়ে পড়ে মাটিতে। হেরিকেনের আলোটিও কাঁপছে দপদপ করে। এখন আমি মহাডামরোর আরাধনায় বসব। কোনো গৃহী মানুষের অধিকার নেই এই পরম শক্তির আরাধনায় সাক্ষী থাকার। তুমি ঘুরে এসো, সকালে এই মন্দিরে আবার তোমার সাথে দেখা হবে। মন্দিরের ভেতর থেকে পূজারীর কণ্ঠস্বর শোনা যায়। ঘণ্টাধ্বনি ভেসে আসে সেই সাথে। অতীনের মাথা আর কোনো কাজ করছে না। মন্দিরে ঢোকার আগে তুষার বাইকের চাবিটা তার হাতে দিয়েছিল। পকেট হাতড়াতেই তার মধ্যে চাবিটি সে পেল। তাড়াতাড়ি চাবিটি বার করে বাইক স্টার্ট দেয় অতীন। বাইকে ওঠার আগে সময় দেখতে সে মোবাইলটা অন করে। সেই সাথে চমকে ওঠে অতীন। এ কি দেখছে সে? ঘড়িতে এখন ঠিক 12:30। কি করে এমনটা হয়? মনে পড়ে ওর, তুষার মন্দির থেকে বেরিয়েছিল 12:22। মানে মাঝে মাত্র 8 মিনিট। এর মধ্যেই এত কিছু ঘটে গেল। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে হেডলাইটটা জেলে গাড়ি নিয়ে হাই রোডে ওঠে অতীন। শুনশান চারিদিক। মেঘ কেটে পাথরকুচির মতো তারা জ্বলজ্বল করছে সারা আকাশ জুড়ে। হেডলাইটের সমস্যাটিও এখন আর নেই। কুয়াশার মধ্যে তীব্র আলোয় যেন ধোঁয়াটে লাগছে চারিপাশ। কিন্তু বাইকের সামনে ও কে ছুটে চলেছে? তুষার না? ঝাপসা আলোয় সে কি এতটাই ভুল দেখছে? আর একটু কাছাকাছি যেতে ছায়ামূর্তিটি যে তুষার সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল অতীন। গাড়ি চলছে বেশ জোরেই। তুষার সেই গতির সাথে পাল্লা দিয়ে আগে আগে ছুটে চলেছে। তুষার, তুষার, তুষার দাঁড়া ভাই, গাড়িতে উঠে আয়। চিৎকার করে বলে ওঠে অতীন, কিন্তু ছায়ামূর্তি যেন শুনতে পায় না তার কথাগুলি। অতীন গাড়ির গতি যত বাড়ায় ছায়ামূর্তিটি তত দ্রুত এগিয়ে যেতে থাকে। অতীন যেন আর নিজের মধ্যে নেই। তীব্র গতিতে সে গাড়ি ছুটিয়ে চলেছে সেই ছায়ামূর্তিটির পিছু পিছু। কতকটা আলেয়ার পিছু করে যেমন মানুষ ছুটে যায় ঠিক তেমন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো গাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে। কোনো একটা বাম্পারে লাফিয়ে উঠে আরোহী পরিণত হবে এক রক্ত মাংসের দলায়। এই প্রবল গতিতে বাইক চালিয়ে তীব্র হাড় কাঁপানো শীতে ঠকঠক করে কাঁপছে অতীন। তবে কি মন্দিরের পূজারী পিশাচের বেশে এসে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নরকের কোনো এক গহ্বরে? তুষারকে সে শেষ করেছে, এবার কি তবে অতীনের পালা? পরদিন হয়তো জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাবে দুটি মৃতদেহ, কিন্তু কেউ জানতেও পারবে না কিভাবে তারা মারা গেল। যে পথ ধরে ওরা শ্মশানে পৌঁছেছিল সেই পথ ধরেই ফিরছে অতীন। এই পথ যেন অন্তহীন, মৃত্যুর রাজপথ। এমন সময় উল্টো দিক থেকে আলো জ্বালিয়ে একটি লরি চলে যায়। রাস্তায় এই প্রথম একটা গাড়ি দেখতে পেল অতীন। তুষারের ছায়ামূর্তিটি আর দেখা যাচ্ছে না। এবার তার খেয়াল হলো রাস্তাটি যেন তার বড়ই চেনা চেনা ঠেকছে। এ তো সেই রাস্তা যে পথে সে কদিন আগে এসেছিল তর্পণ করতে। সেই রহস্যময় পথে
কে টেনে নিয়ে চলেছে তাকে? কি তার উদ্দেশ্য? কংসাবতীর শাখা নদীর তীরে যেখানে সে আগের দিন বাইকটি দাঁড় করিয়েছিল, আজও সেইখানেই বাইকটি নিজে থেকেই দাঁড়িয়ে যায়। কুয়াশায় একেবারে ঢেকে আছে চারিপাশ। মোবাইলের টর্চটি জ্বালিয়ে সে এগিয়ে যায়। এবার সে দেখে নদীতে পা ডুবিয়ে যেন দাঁড়িয়ে আছে তুষার বন্দ্যোপাধ্যায়, অতীনের অভিন্ন হৃদয় বন্ধু। ছায়ামূর্তিটি যেন অস্পষ্ট, হাতে তার কোষাকষি, সামনে এক বৃদ্ধ সাঁওতাল ব্রাহ্মণ তাকে মন্ত্রপাঠ করাচ্ছে। কোষির জল এবার সে ঢেলে দেয় নদীতে। এই সমস্ত দৃশ্য দেখে অতীনের চোখের সামনে ভেসে ওঠে সেই ব্রাহ্মণের মূর্তিটি, এক অভিশপ্ত ভোরে যে তাকে তর্পণ করিয়েছিল। ওরা কেউই যেন অতীনকে দেখতে পাচ্ছে না, কিন্তু অতীন দেখছে ওদের সবাইকেই। তারা যেন সকলেই অন্য জগতের বাসিন্দা। কয়েক মুহূর্ত নদীর বুকে সেই অভিশপ্ত ছায়ামূর্তি দুটিকে দেখা যায়, তারপর যেন তারা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। অতীন অনুভব করে অন্ধকারের মধ্যে সে একাই দাঁড়িয়ে। এমন সময় হুড়মুড় করে কি একটা এসে যেন পড়ে তার গায়ে। ভয়ে সে চমকে উঠে পিছনে সরে যায়। এবার মাটি থেকে জিনিসটি তুলে নিয়ে বিস্ময়ে সে হতবাক হয়ে যায়। একটি কঙ্কাল, যেটা সে তর্পণের সময় দক্ষিণারূপে ব্রাহ্মণকে দিয়েছিল। তবে কি মহাপিশাচ আজ তার দক্ষিণা ফেরত দিয়ে আবার চলে গেল পিশাচ লোকে? কঙ্কালটি মাটিতে নামিয়ে রাখে অতীন। এমন সময় সে শুনতে পায়, অতীন, তোমার কাজ শেষ, এবার তুমি ফিরে এসো। আরে, সুবর্ণরেখা তীরের সেই পূজারীর কণ্ঠস্বর না? কিন্তু তা কি করে সম্ভব? কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে অতীন। সেই অবস্থাতেই সে চেপে বসে বাইকে। তারপর আর কিছু তার মনে পড়ে না। অতীন যখন শ্মশানে ফেরে তখন আকাশ ফিকে হতে শুরু করেছে। পূজারী সেই বটগাছের তলায় দাঁড়িয়েই তার জন্য অপেক্ষা করছিল। এসো অতীন, এসো। আসলে তোমার হাতের দক্ষিণা তোমাকে ফিরিয়ে না দিয়ে মহাপিশাচের পিশাচ লোকে ফিরে যাওয়াটা সম্ভব হচ্ছিল না, তাই তোমাকে বাধ্য হয়েই পাঠাতে হয়েছিল সেখানে। তুষার কই বাবা? সে নিরাপদেই আছে। কাল রাতে তোমার হাতের ঘড়ির সময়টাই একটু এগিয়েছিল। তবে ও যদি অমাবস্যা ছাড়ার আগে মন্দির ছেড়ে বেরোতো, সেক্ষেত্রে কি যে হতো। মাই ওকে রক্ষা করেছে। আর তোমার যাত্রাপথে যাকে তুমি তোমার সাথে চলতে দেখেছ, সে রক্ত মাংসের তুষার ছিল না, ছিল ওর বিদেহী আত্মা। আসল তুষারের দেহটি শায়িত ছিল এই মন্দিরের এক পাশেই। তার মানে তুষার বেঁচে আছে? আনন্দে অতীন একেবারে আত্মহারা হয়ে পড়ে। তার গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। পূজারীর ইঙ্গিতে এবার মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসে তুষারকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে অতীন। দুইজনকে আশীর্বাদ করে মন্দিরের দিকে পা বাড়ায় পূজারী। শালা, আমার মাদুলিটা ঝেড়ে দিলি তো? হাসছে তুষার, হেসে ফেলে অতীন। ভোরের সূর্যের আলো এসে পড়েছে ওদের চোখে মুখে। দুই বন্ধু এবার সুবর্ণরেখাকে বিদায় জানিয়ে স্টার্ট দেয় বাইক। আপনারা শুনছিলেন সুদীপ্ত কাহালির কাহিনী অবলম্বনে পিশাচ তর্পণ। গল্পের সাঁওতাল গণক এবং ব্রাহ্মণের চরিত্রে আমি অয়ন। সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা চ্যানেল, পোস্টার ডিজাইনিং অয়ন। সুদীপ্ত কাহালি রচিত বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত লোহিত সাগরের শয়তান, এই বইটিতে পিশাচ তর্পণের মতো আরও অনেক ভয়ালো ভয়ঙ্কর গল্প আছে। গল্পগুলি পড়তে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন।
গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে হাজির হব আরও নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।